চলে এলাম আবার পরবর্তী অংশে। আগের দিন শেষ করেছিলাম তাকে দেশবাসী দিল বড় একটা সম্মান, শুধু চিকিৎসক তিনি আর রইলেন না। এখন দেশবাসী তাকে কি বড় দায়িত্ব কাঁধে তুলে দিল সেটাই জানবো পরবর্তী অংশে। তিনি আর রইলেন না একজন শুধুমাত্র চিকিৎসক, যার কাছে মানুষের জীবন ছিল সবচেয়ে বড় দায়িত্ব, কিন্তু ভাগ্য যেন তাকে আরেকটি বড় কাজ লিখে দিলেন। দেশ যখন অস্থির, অসংখ্য মানুষ যখন হয়ে গেছেন ঘর ছাড়া, চারদিক যখন খাদ্যের সংকটে ভুগছে, বেকারত্ব ছেয়ে গেছে দেশের সর্বত্র, সাম্প্রদায়িক উত্তেজনা শুরু হয়েছে, বাংলা যেন নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলছে, বাংলা তার অস্তিত্বের সঙ্গে করছে লড়াই। ঠিক এই কঠিন সময় অনেকেই প্রশ্ন করেছিলেন, এই অবস্থায় বাংলাকে আবার ঘুরে দাঁড় করাবে কে? হয়তো তখনও কেউ ভাবতে পারেননি উত্তরটা লুকিয়ে আছে সেই মানুষটিরই মধ্যে, যিনি এতদিন মানুষের শরীরের রোগ সারিয়ে এসেছেন। এরপর তার কাঁধে তুলে দেওয়া হলো এক রাজ্যের বিরাট বড় দায়িত্ব। 23শে জানুয়ারি 1948 সালে তিনি স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। দেশভাগে ক্ষতবিক্ষত বাংলাকে গড়ে তুললেন তার নিজের হাতে। পরবর্তী 14 বছর 159 দিন তিনি সততার নিষ্ঠার সাথে পশ্চিমবঙ্গকে নেতৃত্ব দিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, ক্ষমতা পাওয়ার পরও কিন্তু নিজেকে এক ফোঁটা বদলাননি। তার বিশ্বাস ছিল মানুষের সেবা করার জন্য কোনো পদবীর দরকার হয় না, দরকার হয় মন। প্রতিদিন ভোরে তিনি রোগী দেখতেন, তারপর রাজ্যের প্রশাসনিক কাজে ডুবে যেতেন। রাত অনেক গভীর হতো, কিন্তু তার দায়িত্ব শেষ হতো না। তিনি কিন্তু শুধু সরকার পরিচালনা করেননি, তিনি নতুন বাংলার ভিত্তি নির্মাণ করেছিলেন। তার পরিকল্পনায় গড়ে উঠেছিল বিধাননগর, বর্তমান সল্টলেক, কল্যাণী, দুর্গাপুর, অশোকনগর এবং হাবড়ার মতো নতুন শহর। চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করেছিলেন তিনি। আরজিকর মেডিকেল কলেজ, যাদবপুর টিবি হাসপাতাল, চিত্তরঞ্জন সেবা সদন, চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল এবং আরও বহু স্বাস্থ্য প্রতিষ্ঠান তিনি গড়ে তুললেন। শিল্পায়নেও করে তুলেছিলেন তিনি এক যুগান্তকারী পরিবর্তন। দুর্গাপুর শিল্পনগরী, ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র, হরিণঘাটা দুগ্ধ প্রকল্পকেও তিনি গড়ে তুলেছিলেন। তার সময় হিন্দুস্তান মোটর শিল্প প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গে বিকশিত হয়। হাজার হাজার মানুষের কর্মসংস্থানের পথ তিনি খুলে দিলেন। কিন্তু শুধু শিল্প আর হাসপাতাল গড়েই কিন্তু তিনি থেমে থাকেননি। বাংলার শিক্ষা, সংস্কৃতি এবং প্রতিভার বিকাশেও তিনি ছিলেন সমান নিবেদিত। যখন একজন তরুণ চলচ্চিত্র নির্মাতা অর্থের অভাবে নিজের স্বপ্নকে পরিপূর্ণ করতে পারছিলেন না, তখন তিনি এগিয়ে এলেন, সরকারি সহায়তার হাত বাড়িয়ে দিলেন। আর সেই চলচ্চিত্রের নাম আমাদের সকলেরই হয়তো জানা, তা হলো পথের পাঁচালী। আর সেই তরুণ পরিচালক পরবর্তীকালে বিশ্ব চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক ছিলেন সত্যজিৎ রায়। কিন্তু যে মানুষটি সারা জীবন অন্যের জীবন বাঁচিয়েছেন, তিনি নিজের শরীরের ভাষাও একদিন বুঝতে পারলেন। একদিন নিজের অত্যন্ত ঘনিষ্ঠ মানুষকে তিনি শান্ত গলায় বললেন, আমার শরীরের অবস্থা আমি জানি, হয়তো আর বেশি দিন আমি কাজ করতে পারবো না। কেউ বিশ্বাস করেননি তার সে কথা, কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই তার সেই কথাটাই একেবারে সত্যি হয়ে গেল। সবচেয়ে অবাক করা বিষয় জানেন, 1 জুলাই 1882 সালে বিহারের পাটনার বাঁকিপুরে তার জন্ম। আর ঠিক 1 জুলাই 1962 সালেই নিজের 80তম জন্মদিনে তিনি পৃথিবীকে বিদায় জানান। ইতিহাসে এমন বিরল ঘটনা খুব কম মানুষের জীবনেই আমরা দেখতে পাই। সেদিন হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন, কারো চোখে ছিল জল, কারো মুখে এক অসম্ভব নীরবতা, কারো হৃদয়ে একটাই অনুভূতি, বাংলা তার সবচেয়ে বড় অভিভাবককে হারিয়ে ফেলল। এই মানুষটির গল্প এতক্ষণ আমরা যারা শুনলাম, তিনি অন্যায়ের সামনে
কখনো কিন্তু বন্ধুরা মাথা নত করেননি, যিনি টানা 29 বার প্রত্যাখ্যাত হয়েও 30তম বার আবার চেষ্টা করেছিলেন, যিনি ছিলেন একজন কিংবদন্তি চিকিৎসক, একজন দূরদর্শী মুখ্যমন্ত্রী, একজন মানবসেবী, তিনি আর কেউ নন, তিনি ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। আজও তার জন্মদিন 1 জুলাই একটি স্মরণীয় দিন। সারা ভারতবর্ষে 1 জুলাইকে ডক্টরস ডে হিসাবে আমরা পালন করে থাকি। চিকিৎসা জগতে অসামান্য অবদানের জন্য দেশের অন্যতম শ্রেষ্ঠ সম্মান ডক্টর BC রয় জাতীয় পুরস্কার তার নামেই কিন্তু প্রদান করা হয়। এটাই প্রমাণ করে মহান মানুষ কখনো মৃত্যুবরণ করেন না, তাঁরা বেঁচে থাকেন তাদের সৃষ্টি, তাদের আদর্শ এবং কোটি মানুষের হৃদয়ের মাঝখানে। এবার বন্ধুরা, আপনাদের জন্য আমার একটি বার্তা। এই গল্পটা থেকে আমরা কিন্তু শুধু ডক্টর বিধানচন্দ্র রায়ের গল্প বলেই শুধু শুনব না বা শিখব না। এটা এমন একজন মানুষের গল্প যিনি কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, আমাদের জীবনে পরিস্থিতি যতই কঠিন হোক, স্বপ্ন কিন্তু আমাদের কখনো ছোট করলে চলবে না। তাকে একদিন অন্যায়ভাবে ফেল করিয়ে দেওয়া হয়েছিল, বিদেশে পড়ার সুযোগের জন্য তাকে 29 বার প্রত্যাখ্যাত হতে হয়েছিল, তবুও কিন্তু তিনি হার মানেননি। ভাবুন, যদি সেদিন তিনি হার মেনে থেমে যেতেন, তাহলে হয়তো বাংলা হারাতো একজন মহান চিকিৎসককে, বাংলা হারিয়ে ফেলতো তার মতন একজন দূরদর্শী মুখ্যমন্ত্রীকে, আর কোটি কোটি মানুষ হারাতো এক অনুপ্রেরণার আলো। তাই বন্ধুরা, আপনাদের কাছে আমারও নিবেদন, আপনারাও থেমে থাকবেন না। ব্যর্থতা জীবনে আসবে, ব্যর্থতা এলে সেটা থেকেই শিখুন, প্রত্যাখ্যান এলে তাকে আরও শক্তিশালী করে ফিরিয়ে দিন। সময় লাগতে পারে, সময় লাগবে আপনার জীবনে সময়কে ঠিক করতে, কিন্তু অপেক্ষা করুন, কখনো হার মানবেন না, স্বপ্নকে কখনো ছেড়ে দেবেন না। কারণ আপনি যদি আজকে সংগ্রাম করেন, তাহলে কিন্তু একদিন আপনার জীবনে ভবিষ্যতে উজ্জ্বল আলো আপনি নিশ্চয়ই দেখতে পারবেন। তাই আজকের মতন এইরকম জীবন কাহিনী থেকে আমরা অনেক কিছু শিখলাম, আমরা আরও হাজার মানুষকে নতুন করে বাঁচাতে শিখব। মনে রাখবেন, সাফল্য কিন্তু কখনোই কাকতালীয় হয়ে ওঠে না, সাফল্য হলো প্রতিদিন নিজের সঙ্গে করা ছোট্ট ছোট্ট জয়ের সমষ্টি। আজকে চলি, ধন্যবাদ। দেখা হবে এরকমই অনুপ্রেরণামূলক কোনো গল্পের সাথে। নমস্কার।